হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আছি তোমাদের সাথে ভাস্কর। আজ তোমাদের জন্য জিকে ক্লাস 2 নিয়ে চলে এলাম। এটি পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস ডাব্লিউবি পুলিশের জন্য বেস্ট ক্লাস হতে চলেছে এবং তোমাদের কিন্তু আমি এই সিরিজের মধ্যে প্রায় 1500-2000-এর ওপর ফ্রিতে জিকে ক্লাস করাবো, ঠিক আছে। অর্থাৎ আগামী 2 মাসের মধ্যে তোমরা দেখবে যে 1500-র ওপর তোমাদের জিকে হয়ে গেছে এবং এখান থেকে তোমরা পরীক্ষায় সর্বাধিক কমন পাবে। তোমরা এটা পরীক্ষার হলেই বুঝতে পারবে। তো অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস ডাব্লিউবি পুলিশ রেলওয়ে জিকে প্র্যাকটিস ক্লাস 2। প্রথম ক্লাসটি আমরা গতকাল সকাল 8টায় আপলোড করে দিয়েছিলাম। আমরা একটি প্লেলিস্ট ক্রিয়েট করেছি, সেই প্লেলিস্টের মধ্যে তোমরা সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই প্লেলিস্টের লিঙ্ক আমরা দিয়ে রেখেছি, ঠিক আছে। এবং এটি জিকে ক্লাস 2 প্রতিদিন সকাল 8টায় আমাদের ক্লাসগুলো আপলোড হবে। ভিডিওটিকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিকে অবশ্যই তোমরা লাইক এবং শেয়ার করে দেবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে এখানে তোমরা দেখতে পাচ্ছ 30টি প্রশ্ন রয়েছে গুরুত্বপূর্ণ বাছাই করা এবং এগুলো থেকে তোমরা পরীক্ষায় প্রচুর কমন পাবে। এই পিডিএফটি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যেটার লিঙ্ক থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। প্রথম ক্লাসের পিডিএফও আমরা টেলিগ্রামে দিয়ে দিয়েছি। তো ক্লাস শুরু করার আগে তোমাদের একটু মক টেস্ট সম্পর্কে জানিয়ে দিই। আমাদের দুটি মক টেস্ট ব্যাচ রয়েছে, একটি ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস এবং ফুড এসআই, তার সাথে তোমাদের পুলিশ কনস্টেবল সাব ইন্সপেক্টরের, ঠিক আছে। কিন্তু বর্তমানে এখানে তোমরা পাবে ক্লার্কশিপের ফুল প্র্যাকটিস সেট, মিসলেনিয়াসের ফুল প্র্যাকটিস সেট, অর্থাৎ ক্লার্কশিপের 40টি, মিসলেনিয়াসের 20টি, পুলিশ কনস্টেবলের 10টি এবং এসআইয়ের 10টি। তার সাথে অতিরিক্ত সেট পাবে সাজেশন ভিত্তিক। এটার দাম রয়েছে 299 টাকা। এছাড়াও রেলের এনটিপিসি এবং গ্রুপ ডির প্রচুর প্র্যাকটিস সেট তোমরা পাবে, 325টি সেট এখানে পাবে। সাবজেক্ট ওয়াইজ টেস্ট পাবে, ফুল প্র্যাকটিস সেট পাবে। এটার প্রাইস রয়েছে 399 টাকা। যদি তোমরা একসাথে দুটি ব্যাচ নিতে চাও, অর্থাৎ রেলওয়ে ব্যাচ এবং ডাব্লিউবিপিএসসির ব্যাচ, তাহলে কিন্তু তোমাদের দুটো আলাদা আলাদাভাবে নিলে 700 টাকা পড়ে যাবে। যদি তোমরা দুটো ব্যাচ একসাথে নাও তাহলে কিন্তু 549 টাকায় তোমাদের হয়ে যাবে। এবং এখানে তোমাদের ম্যাথ রিজনিং জিকে প্রত্যেকটাই কিন্তু স্ট্রং হয়ে যাবে এবং খুব দুর্দান্ত মক টেস্ট সিরিজ এটি। এবং কেপি এসআই পরীক্ষাতেও এই মক টেস্ট থেকে প্রচুর কমন এসেছিল। এছাড়াও ফুড এসআই পরীক্ষায় প্রচুর কমন পেয়েছে ছাত্রছাত্রীরা আমাদের ডাব্লিউবিপিএসসি মক টেস্ট সিরিজ থেকে। এবং রেলওয়ে আপকামিং এনটিপিসি গ্রুপ ডির জন্য বেস্ট মক টেস্ট হতে চলেছে এই রেলওয়ে মক টেস্ট সিরিজটি। তোমরা ভর্তি হতে চাইলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো 7001226972 বা 9883390362। এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো বন্ধুরা, আজকে আমাদের প্রথম প্রশ্ন, পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করার কারণ একটি রাসায়নিক যাতে থাকে। অর্থাৎ পেঁয়াজ কাটার সময় তোমরা দেখবে যে চোখ জ্বালা করে, অনেকে চোখ দিয়ে জলও কিন্তু বেরিয়ে যায়। তো সেটা কেন? সেটা কিন্তু সালফারের জন্য। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন সি সালফার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, লালা রসে উপস্থিত উৎসেচকটির নাম কি? লালা রসে উপস্থিত উৎসেচকটির নাম হলো অপশন সি টায়ালিন। তো তোমরা অ্যান্সারগুলো অবশ্যই কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবে আমি অ্যান্সার বলার আগে। বীজের সুপ্তদশা ভঙ্গ করে কোন হরমোন? বীজের সুপ্তদশা ভঙ্গ করে কোন হরমোন? অপশন এ অক্সিন, অপশন বি সাইটোকাইনিন, অপশন সি ডরমিন এবং অপশন ডি জিব্রেলিন। অপশন ডি জিব্রেলিন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, আজকে আমাদের 4 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান গৃহীত হয় কবে? তো এখানে তোমরা অনেকেই কিন্তু এই দুটি ডেটের মধ্যে গুলিয়ে ফেলো। এক 26 নভেম্বর 1949, এক হলো 26 জানুয়ারি 1950। তো মনে রাখবে ভারতের সংবিধান গৃহীত হয় 1949 সালের 26 নভেম্বর, অর্থাৎ 26 নভেম্বর 1949 কিন্তু আমাদের সংবিধান গৃহীত হয়েছিল এবং 26 জানুয়ারি 1950 আমাদের সংবিধান কার্যকরী হয়েছিল, ঠিক আছে। অর্থাৎ প্রথমে গৃহীত হয় তারপর কার্যকরী হয়। তো 1949 সালে 26 নভেম্বর আমাদের সংবিধান গৃহীত হয় এবং 26 জানুয়ারি 1950 ভারতের সংবিধান কার্যকরী হয়। তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি 26 নভেম্বর 1949। নেক্সট প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য কোনো নাগরিককে কত বছর বয়সী হতে হয়? তো মিনিমাম বয়স এখানে বলা হয়েছে 30 বছর বয়সী, 35 বছর, 18 বছর বা 25 বছর। এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য কোনো নাগরিককে 35 বছর বয়সী হতে হবে। অর্থাৎ ন্যূনতম যে বয়স, মিনিমাম এজ, সেটি কিন্তু 35 থাকতে হবে, ঠিক আছে। এবং তোমাদের একটি প্রশ্ন আসতেই পারে যে লোকসভার মিনিমাম এজ কত? অর্থাৎ লোকসভার সদস্য হওয়ার জন্য যে মিনিমাম এজ সেটি কত হতে হবে?
লোকসভার জন্য কিন্তু মিনিমাম এজ 25 থাকতে হয়, 25, এবং রাজ্যসভার জন্য 30। ঠিক আছে, রাজ্যসভার সদস্য হতে গেলে মিনিমাম এজ 30 বছর থাকতে হয়, লোকসভার সদস্য হতে গেলে মিনিমাম এজ 25 থাকতে হয়, এবং রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মিনিমাম এজ 35 বছর থাকতে হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকারগুলি রয়েছে? অর্থাৎ ভারতের সংবিধানের কোন অধ্যায়ে ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকারগুলি রয়েছে? পার্ট 3-তে, অর্থাৎ কোন পার্টে রয়েছে? পার্ট নাম্বার 3-তে রয়েছে। ঠিক আছে, আমাদের মৌলিক অধিকারগুলো, এবং মৌলিক অধিকার কত থেকে কত নম্বর আর্টিকেলে রয়েছে এটা যদি পরীক্ষা আসে সেটা হলো 12 থেকে 35 নম্বর আর্টিকেলে আমাদের মৌলিক অধিকারগুলো রয়েছে, এবং এটি পার্ট 3-তে রয়েছে। এখন প্রশ্ন, আমাদের যে মৌলিক অধিকার ভারতের সংবিধানের সেটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, সিকিম পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে কোন বছরে? অর্থাৎ সিকিম পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে 1975 সালে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এটি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? এটি 36তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এবং সালটি কত? সালটি হলো 1975। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কত সালে পুরন্দরে চুক্তি স্বাক্ষরিত হয়? তো এটা নিয়ে কিন্তু তোমাদের মধ্যে একটু কনফিউশন হতে পারে। ঠিক আছে, এটা আমি দেখতে চাই তোমরা কতজন সঠিক উত্তর দিতে পারো। এই অ্যান্সারটি আমি বলবো না, তোমরা কমেন্টে দেবে। আমি দেখতে চাই তোমরা কতজন এটা সঠিক উত্তর দিতে পারো। এটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করবে। নেক্সট প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? এখানে কি বলেছে? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি। এখানে কিন্তু প্রথম মহিলা সভাপতি বলেনি, ভারতীয়টা উল্লেখ করে দিয়েছে। যখনই ভারতীয় মহিলা সভাপতি বলবে তখন হয়ে যাবে সরোজিনী নাইডু। অর্থাৎ অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। যদি এখানে ভারতীয় কথাটা উল্লেখ না থাকতো, যদি এটা থাকতো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, তাহলে হয়ে যেত শ্রীমতী অ্যানি বেসান্ত। যদি ভারতীয় কথা না লেখা থাকতো তাহলে অ্যানি বেসান্ত উত্তর হতো। যেহেতু এখানে ভারতীয় লেখা রয়েছে তাই এখানে সরোজিনী নাইডু অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে বা খাতায়ও লিখে রাখতে পারো। ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1885 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এটাও মাথায় রাখবে। এবং বোম্বাইতে প্রথম অধিবেশন হয়েছিল, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিল প্রথম অধিবেশনের সভাপতি। এগুলো তোমরা মাথায় রাখবে, পরীক্ষায় প্রশ্ন আসে। নেক্সট প্রশ্ন, আমাদের 10 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম সভাপতি কে ছিলেন? ভারতের জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম সভাপতি ছিলেন অপশন বি আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, গুরু নানক কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? গুরু নানক কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 4টি অপশন তোমরা এখানে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1469 খ্রিস্টাব্দে। 1469 খ্রিস্টাব্দে গুরু নানক জন্মগ্রহণ করেন। নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি কার লেখা? অপশন এ হরিসেন, অপশন বি কলহন, অপশন ডি বানভট্ট, অপশন সি সন্ধ্যাকর নন্দী। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ 4টি অপশন, এবং 4টি কিন্তু গুরুত্বপূর্ণ নাম দেওয়া রয়েছে। তো কলহনের লেখা একটি গ্রন্থের নাম আমরা বলতে পারি রাজতরঙ্গিনী, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, এবং সেখান থেকে আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি। কলহন লিখেছিল রাজতরঙ্গিনী, অর্থাৎ রাজতরঙ্গিনী রচয়িতা কলহন। সন্ধ্যাকর নন্দী কী লিখেছিল? রামচরিত নাকি রামচরিত মানুষ, এটাতে কিন্তু অনেকে গুলিয়ে ফেলে। রামচরিত লিখেছিল সন্ধ্যাকর নন্দী, এবং রামচরিত মানস লিখেছিল তুলসীদাস। এবং বানভট্ট কী লিখেছিল? তোমরা সকলেই জানো, হর্ষচরিতের রচয়িতা বানভট্ট, অর্থাৎ হর্ষচরিতের রচয়িতা ছিলেন বানভট্ট। রাজতরঙ্গিনীর রচয়িতা কলহন, সন্ধ্যাকর নন্দী কী লিখেছিলেন? রামচরিত। ঠিক আছে, এবং রামচরিত মানুষ লিখেছিলেন তুলসীদাস। তো এটা তোমরা মাথায় রাখবে, গুলিয়ে ফেলবে না। এবং এলাহাবাদ প্রশস্তি লিখেছিলেন কার লেখা? হরিসেন। হরিসেন কে ছিলেন? হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি, এবং সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হরিসেন। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন বাঁধটি কৃষ্ণা নদীর ওপর নির্মিত? এখানে তোমরা 4টি দেখতে পাচ্ছ অপশন। হীরাকুদ, হীরাকুদ আমরা জানি মহানদীর ওপর নির্মিত, গতকালই আমরা ক্লাসে করিয়েছি হীরাকুদ বাঁধ মহানদীর ওপর নির্মিত। তো কৃষ্ণা নদীর ওপর নির্মিত নিম্নলিখিত কোন বাঁধটি? সেটি হলো নাগার্জুন সাগর বাঁধ। নাগার্জুন সাগর বাঁধটি কৃষ্ণা নদীর ওপর নির্মিত। তোমাদের একটি প্রশ্ন আমি দিচ্ছি কমেন্টে জানানোর জন্য,
যে নাগার্জুন সাগর বাঁধটি কোন রাজ্যে অবস্থিত বা কোথায় অবস্থিত, সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট প্রশ্ন, হীরাকুদ বাঁধ কোন রাজ্যে অবস্থিত? গতকাল আমরা দিয়েছিলাম হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর অবস্থিত, আজ দিচ্ছি হীরাকুদ বাঁধ কোন রাজ্যে অবস্থিত। হীরাকুদ বাঁধ উড়িষ্যাতে অবস্থিত, উড়িষ্যা রাজ্যে অবস্থিত এবং এটি মহানদীর ওপর অবস্থিত। তিস্তা নদীর উৎসস্থল কোথায়? তিস্তা নদীর উৎস কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে জেমু হিমবাহ। অপশন ডি, জেমু হিমবাহ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং তোমরা এই পিডিএফটি কালেক্ট করতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আমাদের কেরিয়ার প্লাস টেলিগ্রাম চ্যানেল, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও এবং কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করো এবং ভিডিওটি কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। নেক্সট প্রশ্ন, পদার্থের পরমাণু বা তত্ত্ব কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডাল্টন। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি, কোনটি বানানটি কোনটি হয়ে গেছে, ঠিক আছে, নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ডেঙ্গু। নেক্সট প্রশ্ন, বীরেন্দ্র সেহবাগ ছাড়া একমাত্র কোন ভারতীয় ব্যাটসম্যান 300 রান করেছেন? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দুজন ব্যাটসম্যানই কিন্তু রয়েছেন ভারতের ক্রিকেটের ইতিহাসে যারা কিনা 300 রান করেছেন কোনো একটি ম্যাচে। তো এটি কোন ম্যাচে? এটি টেস্ট ম্যাচে। কারণ তোমরা জানো ওডিআইতে আজ অবধি কোনো ব্যাটসম্যান, কোনো দেশের ব্যাটসম্যানই 300 রান করতে পারেনি এবং টি-20তে তো এত রান সম্ভবই না কোনো একজন ব্যাটসম্যানের দ্বারা। তো এটা টেস্ট ম্যাচে করেছিলেন বীরেন্দ্র সেহবাগ ছাড়াও অন্য কোন ভারতীয় ব্যাটসম্যান করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি করেছিলেন করুণ নায়ার। এখানে নায়ারা হয়ে গেছে, এটা নায়ার হবে, করুণ নায়ার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে। করুণ নায়ার, অর্থাৎ বীরেন্দ্র সেহবাগ ছাড়াও করুণ নায়ার এমন একজন ব্যাটসম্যান যিনি টেস্ট ক্রিকেটে 300 রান করেছিলেন। নেক্সট প্রশ্ন, আমাদের 19 নম্বর প্রশ্ন, ইন্দিরা গান্ধী রিটার্নস বইটির রচয়িতাকে? সঠিক উত্তর হয়ে যাবে খুশবন্ত সিং। অপশন এ, খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট রিপিটেড প্রশ্ন এটি, খুশবন্ত সিং, অনেকবার পরীক্ষায় আসতে দেখা যায়। নেক্সট প্রশ্ন, অপু চরিত্রটি আমরা কোথায় খুঁজে পাই? মিসলেনিয়াসে কিন্তু এমন টাইপের প্রশ্ন আসে, আমরা দেখেছি। অপু চরিত্রটি কোথায় খুঁজে পাই? সঠিক উত্তর হয়ে যাবে পথের পাঁচালী। অপশন সি হয়ে যাবে পথের পাঁচালী সঠিক উত্তর। রামচরিতের রচয়িতাকে? তোমাদের একটু আগে বললাম রামচরিত যখন বলবে তখন সঠিক উত্তর হয়ে যাবে সন্ধ্যাকর নন্দী। এখানে কিন্তু তুলসীদাস অপশানে নেই, তুলসীদাস অপশানে থাকলে অনেকেই ভুল করে ফেলে, ঠিক আছে, তো এটা ভুল করলে হবে না, এটা তোমাদের মাথায় রাখতে হবে। রামচরিতের রচয়িতা হলো সন্ধ্যাকর নন্দী এবং রামচরিত মানসের রচয়িতা, যখনই মানস কথাটা যুক্ত হবে তখন সঠিক উত্তর হয়ে যাবে তুলসীদাস এবং শুধু রামচরিতের রচয়িতা হবে সন্ধ্যাকর নন্দী। এটা তোমরা মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন, আমাদের 22 নম্বর প্রশ্ন, কল্লোল নাটকটির রচয়িতাকে? কল্লোল নাটকটির রচয়িতা হলেন, চারটি অপশন তোমরা দেখতে পাচ্ছ, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উৎপল দত্ত। উৎপল দত্ত, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের 23 নম্বর প্রশ্ন, কোন মাধ্যমে শব্দের বেগ সর্বোচ্চ হয়? গ্যাসীয়, শূন্য, তরল এবং কঠিন। সঠিক উত্তর হয়ে যাবে কঠিন মাধ্যমে। অপশন ডি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অনেকে আশাপূর্ণা দেবী এবং মহাশ্বেতা দেবীর মধ্যে গুলিয়ে ফেলে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আশাপূর্ণা দেবী। প্রথম প্রতিশ্রুতি কার লেখা? আশাপূর্ণা দেবীর লেখা। অপশন এ সঠিক উত্তর। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যারা বৃষ্টিতে ভিজেছিল কে লিখেছেন? যারা বৃষ্টিতে ভিজেছিল লিখেছিলেন জয় গোস্বামী। অপশন বি সঠিক উত্তর। 26 নম্বর প্রশ্ন, শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার যে ক্ষেত্রে দেওয়া হয়, অর্থাৎ শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থাৎ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে দেওয়া হয়। এবং আমাদের মক টেস্টে যুক্ত হতে চাইলে তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো 7001226972। বেস্ট মক টেস্ট হতে চলেছে তোমাদের WBPSC আপকামিং মিসলেনিয়াস ক্লার্কশিপ পরীক্ষার জন্য, এছাড়াও WBP এক্সামগুলোর জন্য, এছাড়াও রেলওয়ে মক টেস্ট ব্যাচও কিন্তু তোমরা পাবে, ঠিক আছে। ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কি? সঠিক উত্তর হয়ে যাবে ভারত রত্ন। অপশন সি ভারত রত্ন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। কে বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পান্নালাল ঘোষ। পান্নালাল ঘোষ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কানাডা বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছে? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমরা জানো আগের ক্লাসেও আমরা বাঁধ রিলেটেড কিন্তু প্রশ্ন দিয়েছিলাম এবং এগুলো পরীক্ষায় খুব আসে। কানাডা বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ময়ূরাক্ষী নদী।
ময়ূরাক্ষী নদী হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আজকে আমাদের শেষ প্রশ্ন, কুবলীয়ত পাঠটা কে প্রবর্তন করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শেরশাহ। শেরশাহ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো বন্ধুরা, আজকে আমাদের 30টি প্রশ্ন শেষ। আশা করছি তোমাদের ক্লাসটি খুব ভালো লেগেছে এবং প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় কমন আসার মতো। আমরা প্রত্যেকটা ক্লাসেই ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো এবং প্রতিদিন 30টি করে প্রশ্নই তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা অবশ্যই একটু সাপোর্ট করো, ভিডিওটিকে লাইক করে দিও এবং কিছু জানা থাকলে কমেন্ট করো, ভিডিওটিকে ভালো লাগলে কমেন্ট করো এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো এবং ভিডিওটিকে লাইক করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং আমাদের মক টেস্ট ব্যাচে যুক্ত হতে চাইলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে SMS করতে পারো, ভিডিও ডেসক্রিপশন বক্সে নম্বরটি দেওয়া থাকবে, বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এই PDFটি কালেক্ট করতে চাইলে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।